দর্শক শুনছিলেন মার্কেন্টাইল ব্যাংক সংবাদ শিরোনাম, এবারে জানাবো বিস্তারিত। সাবেক আইজিপি বেনজির আহমেদের পাসপোর্ট জালিয়াতির সঙ্গে জড়িত সবাইকে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন বিশেষজ্ঞরা। তবে পাসপোর্ট অধিদপ্তরের কর্তা ব্যক্তিরা মুখে যেন কুলু পেটেছেন। এ বিষয়ে কোনো মন্তব্য করতেই রাজি নন তারা। সন্দেহভাজন কর্মকর্তাদের বিরুদ্ধে দুদকে চলছে অনুসন্ধান। এখন পর্যন্ত তথ্য জালিয়াতি করে বেনজিরের 7টি পাসপোর্টের সন্ধান পেয়েছে সংস্থাটি। বিস্তারিত সুমন তানভীরের প্রতিবেদনে। কারণ নিজের ফিঙ্গার তো নিজে দিতে হবে। পরে কইছে না, এখানে আসতে হবে, আবেদন করে নিজেরটা নিজের করতে হবে। ভুল থাকলে এখানে কোনোভাবেই উতরে দেওয়ার সিস্টেম নাই। না, এখন পর্যন্ত সম্ভব নেই, এসেই করতে হবে। ঢাকা বিভাগীয় পাসপোর্ট অফিসের প্রধান কার্যালয়ে ছবি ও ফিঙ্গারপ্রিন্ট দিতে আসা মানুষের কাছে প্রশ্ন ছিল, পাসপোর্ট অফিসে না এসে কি পাসপোর্ট করা সম্ভব? বেশিরভাগের কাছেই প্রশ্নটি অবান্তর লেগেছে। না আসলে কোনো সম্ভবই না। তবে সাবেক আইজিপি বেনজির আহমেদ পাসপোর্ট অফিসে না গিয়েই পরপর 7টি পাসপোর্ট করে ফেলার প্রসঙ্গ টানতেই দিশেহারা জবাব দেন তারা। সিস্টেম করছেন, বাট সেটা আমরা সাধারণের জন্য। না এসে পাসপোর্ট করা যায় এরকম কোনো ধারণা আমার নাই। এটা সম্ভব বলে আমার মনে হয় না, কিন্তু তারা কিভাবে করে ওটা তারা আমরা বলতে পারবো না। এমন দিশেহারা উত্তর নিয়েই প্রশ্নের জবাব খুঁজতে পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালকের কার্যালয়ে যায় আরটিবি। তবে তাকে পাওয়া যায়নি, ফোন করেও কোনো সাড়া মেলেনি। দুদকের অনুসন্ধানে এ পর্যন্ত যে 5টি পাসপোর্টের সন্ধান মিলেছে, যার কোনোটি করতেই পাসপোর্ট অফিসের বারান্দা পর্যন্তও যেতে হয়নি বেনজিরকে। এমনকি পেশার জায়গায়ও দিয়েছেন প্রাইভেট সার্ভিস। এমন ভয়ঙ্কর তথ্য গোপন করায় পাসপোর্ট অফিসের যেসব কর্মকর্তাকে দুদক জিজ্ঞাসাবাদ করেছে, আগারগাঁও পাসপোর্ট অফিসের পরিচালক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন তাদেরই একজন। তবে নিজেদের গাফিলতি ঢাকতে মুখে যেন কুলুপ এঁটেছেন। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ বলছে, পাসপোর্ট অফিসের কর্মকর্তাদের সহযোগিতা ছাড়া এমন জালিয়াতি করার সুযোগ নেই। এ ঘটনায় জড়িত সবাইকে শাস্তির আওতায় আনার দাবি জানান তারা। পুরো পাসপোর্ট বিভাগে যে সমস্ত উচ্চ পর্যায়ের কর্মকর্তাগণ ছিলেন, তাদের থেকে শুরু করে বিমানবন্দরে তিনি যেহেতু এই পাসপোর্ট ব্যবহার করে বিদেশ ভ্রমণ করেছেন বলে তথ্য প্রকাশিত হচ্ছে, তাদের কাছে তো অজানা নয় যে এই ব্যক্তি পুলিশের আইজিপি, তিনি কেমন করে, বা তিনি র্যাবের প্রধান, তিনি কেমন করে ব্যক্তিগত পাসপোর্ট হিসেবে ব্যবহার করতে পারেন। যদি কোনো ব্যক্তি যদি ভুল তথ্য দেন পাসপোর্টের মধ্যে, তার পাসপোর্ট যদি ভুল তথ্য বেয়ার করে, সেই ক্ষেত্রে কিন্তু তাকে 2 বছরের ইমপ্রিজনমেন্টের একটা অফেন্স সে কিন্তু কমিট করছে। যেই ব্যক্তিরা তাকে সাহায্য করছেন এই পাসপোর্ট পাওয়ার জন্য ভুল তথ্য রিসিভ করে, তারাও ইকুয়ালি এই অফেন্সগুলোর জন্য তারা কিন্তু আপনার লায়াবল হবে। দুদকের জিজ্ঞাসাবাদে পাসপোর্ট অফিসের কর্মকর্তারা একে অপরের ওপর দায় চাপালেও সম্পৃক্ততা পাওয়া গেলে কাউকেই ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছে সংস্থাটি। সুমন তানভীর, আরটিবি, ঢাকা। জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের মিরপুর বাউনিয়া মৌজার জায়গা দখল করে ভবন নির্মাণ করেছে একটি মহল। প্রভাবশালী কয়েকটি হাউজিং কোম্পানি রেকর্ড সংশোধনের সময় সরকার অধিগ্রহণ করা জমি কিনে নিয়ে পরে তা বিক্রি করে দেয়। জমির মালিকানা নিয়ে চলা মামলার প্রেক্ষিতে হাইকোর্টের স্থিতাবস্থা থাকলেও তার তোয়াক্কা না করে চলছে কাজ। বছরের পর বছর জমি বেদখল থাকলেও উদ্ধারের তেমন কোনো পদক্ষেপ নেয়নি গৃহায়ণ কর্তৃপক্ষ। জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের অনিয়ম নিয়ে বিলাল হোসেনের 2 পর্বের ধারাবাহিকের আজ প্রথম পর্ব। রাজধানী মিরপুর 9 নম্বর সেকশনের বাউনিয়া মুজায় জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের প্রায় 19 একর জমির মধ্যে 9 একর দখল করে চলছে ভবন নির্মাণের কাজ। সীমানা প্রাচীর দেখে মনে হতেই পারে সরকারি জায়গায় আনসার ক্যাম্প বসানো হয়েছে, কিন্তু না। দখল করা 50 কাঠা সরকারি জমিতে নির্মাণ কাজ নির্বিঘ্নে করতে টাকা দিয়ে মোতায়েন করা হয়েছে আনসার সদস্যদের। ক্যামেরা নিয়ে প্রবেশ করতে চাইলে দেয়া হয় বাধা। আশপাশে প্রতিটি সাইনবোর্ডে লেখা বিভিন্ন বাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তাদের নাম। রিড করা মানে কি, হাউজিং এর লোকরাও এখানে কিছু করতে পারবে না, তারাও এখানে কিছু করতে পারবে না। তারপরে দেখেন আপনার এখানে কাজ চলতেছে। 3128 নম্বর দাগে জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের মডেল মসজিদ নির্মাণের জন্য নির্ধারিত থাকলেও এখানে এখন সানভিউ টাওয়ারের সাইনবোর্ড। বোর্ডে লেখা পুলিশ পরিদর্শক রুকনুজ্জামানকে ফোন দেওয়া হলে এতে তার কোনো শেয়ার নেই জানিয়ে ফোন কেটে দেন। আপনার শেয়ার আছে না এখানে? আপনার শেয়ার আছে না?
আর সাইনবোর্ডে দেয়া বেশিরভাগ নম্বর বন্ধ পাওয়া গেল নিহারিকা অ্যাপার্টমেন্টের শেয়ার হোল্ডার জানান কাগজ না দেখেই বন্ধুর কাছ থেকে শেয়ার কিনেছেন। কেউ আবার মালিকানা কাগজপত্র দেখিয়ে গৃহায়ণ কর্তৃপক্ষের বিরুদ্ধে উল্টো হয়রানির অভিযোগ করেন। ফ্রেন্ডদের মাধ্যমে ফ্রেন্ডরা নিচ্ছে, হ্যাঁ নিশ্চয়ই ভালো আছে। তারা যে দাবি করে সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়াট। জানা যায় বহু বছর ধরে খালি পড়ে থাকা জায়গা জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের কিছু অসাধু কর্মকর্তাকে ম্যানেজ করে হাউজিং কোম্পানিগুলো হাতিয়ে নেয়, পরে তা বিক্রি করে দেয় বিভিন্ন ব্যক্তির কাছে। নাম প্রকাশ না করার শর্তে জমি ক্রয় করা এক ব্যক্তি জানান গৃহায়ণের এক কর্মকর্তা এখন ছাড়পত্র দিতে মোটা অঙ্কের টাকা দাবি করছেন। আবার এক হাতে টাকা দেবো, এক হাতে এনওসি দেবো, তা না তারপরে দাবে টাকা দেবো। গৃহায়ণ কর্তৃপক্ষ অবশ্য বলছে সিএস দাগের উপর অধিগ্রহণ করা জমি আরএস ও সিটি জরিপের রেকর্ড সংশোধন না হয় সুযোগ নিয়েছে দখলদাররা। এই রেকর্ড সংশোধন হয়নি বলে ওই সমস্ত অসাধু মানুষ এই সুযোগটা নিয়ে তারা তাদের নামে অবৈধভাবে তাদের আরএস দাগ, আরএস রেকর্ড এবং সিটি জরিপে তাদের নামে রেকর্ড করে নিয়ে এই কাজগুলি চলমান রেখেছে। আইন কর্মকর্তাকে একটা চিঠি দিয়ে জানানো হয় যে মহামান্য আদালতের এটা নজরে যেন আনা হয়। দখলের বিষয়ে কিছুই জানা নেই জানিয়ে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী বলেন অচিরেই দখল হওয়া জমি উদ্ধার করা হবে। দখলদার পাওয়া যায়, এটা আইনানুগ যত ব্যবস্থা আছে সব দখল উচ্ছেদ করার জন্য যা যা করা দরকার সব করা হবে। হাইকোর্টের আদেশ অমান্য করে গৃহায়ণ কর্তৃপক্ষের 9 একর জায়গায় যখন ভবন করার কর্মযজ্ঞ চলছে তখন দখলদারদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে থানায় জিডি করে দায় সারছে সংস্থাটি। কখনো কখনো কর্মকর্তারাও হাত মেলান দখলদারদের সাথে। এমন বাস্তবতায় সরকারি এই সম্পত্তি দখলমুক্ত করার দাবি স্থানীয়দের। বিল্লাল হোসেন, RTV, মিরপুর, ঢাকা। এদিকে নিখোঁজের 5 দিন পর রাজধানীর উত্তরায় চীনা নাগরিকের বাসা থেকে প্রজ্ঞা চাকমা নামে এক তরুণীকে উদ্ধার করেছে পুলিশ। প্রজ্ঞা জানান চাকরির প্রলোভন দেখিয়ে চট্টগ্রামে নেয়ার কথা বলে তাকে ঢাকায় আটকে রাখা হয়। পরিবারের অভিযোগ চীনে পাচারের উদ্দেশ্যে রাঙামাটির বাঘাইছড়ি থেকে তাকে অপহরণ করা হয়েছিল। পুলিশ বলছে ঘটনার পেছনে কারা তা খতিয়ে দেখা হচ্ছে, তবে অভিযুক্ত চীনা নাগরিকের আটক করা হয়নি। সুমন তানভীরের প্রতিবেদনে বিস্তারিত। রাঙামাটির বাঘাইছড়ির তরুণী প্রজ্ঞা চাকমা গত 19 জুন নিজ বাড়ি থেকে নিখোঁজ হন তিনি। তারপর থেকে তার হদিস মিলছিল না। প্রজ্ঞার জবানিতেই উঠে আসে 5 দিন নিখোঁজ থাকার বর্ণনা। উত্তরার একটি বাসায় আটকে রেখে তার পাসপোর্ট তৈরির কাজ চলছিল। আমাকে তো জোর করে নিয়ে আসা হয়েছে, সিএনজি করে নিয়ে আসার পর তখন আমার বান্ধবীকে বলছি যে আমাকে কোথায় নিয়ে যাচ্ছে, বসুন্ধরা বাসায় নিয়ে গেছে। তারপর সেখানে 2 চাইনিজ ছিল যে এই বসুন্ধরাতে, সেখানে তো রাত ঘুমাবার পর সকালে জেগে দেখি আমার বান্ধবীর নাই। যে চীনা নাগরিকের বিরুদ্ধে অভিযোগ, উত্তরের 13 নম্বর সেক্টরে তার বাসায় গিয়ে কাউকেই পাওয়া যায়নি। তবে দারোয়ান জানান মঙ্গলবার রাতে পুলিশ মেয়েটিকে উদ্ধার করার সময় বাসাতেই ছিলেন ওই চীনা নাগরিক। পুলিশ চলে যাওয়ার পর বাসা থেকে বের হয়ে আর ফেরেননি তিনি। দোতলায় একটা চাইনিজ থাকতো, ওই চাইনিজের বাসায় একটা মেয়ে ছিল, চাইনিজ বাসা ছিল। বাস পরে পুলিশে সবকিছু লিখিত করে নিয়ে মেয়েরে বের করে নিয়ে গেছে। অভিযুক্তকে হাতের নাগালে পেয়েও কেন আটক করা হলো না, এমন প্রশ্নের স্পষ্ট জবাব দেননি উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। তবে ডিসির দাবি মামলা না থাকায় তাকে গ্রেফতার করা হয়নি। আমাদের কাছে ইনস্ট্রাকশন এরকম ছিল যে মেয়েটা ওখানে আছে, মেয়েটাকে উদ্ধার করে দেওয়া। জিডি হয়েছে। আমরা তাদেরকে জিজ্ঞেস করেছিলাম যে লোকাল থানাকে যে আমরা কি ওই যেখানে পাওয়া গেছে তাদেরকেও অ্যারেস্ট করবো কিনা বা নিয়ে আসবো কিনা। তাদের ইয়ে ছিল যে না, আমাদের মেয়েটা নিয়ে আসেন, বা থানা থেকে এরকম কথা ছিল যে মেয়েটা উদ্ধার করেন। না, এরকম কিছু না। অপরাধ করলে অপরাধী সব জায়গায় অপরাধী আইনের দৃষ্টিতে, এবং যদি কেউ অপরাধ করে থাকে আমরা বাংলাদেশেও যেই অপরাধ করুক না কেন তাকে আমরা আইন আওতায় নিয়ে আসছি। এর পূর্বে অনেক ঘটনা আছে। সম্প্রতি পার্বত্য এলাকা থেকে চীনে ক্ষুদ্র নৃগোষ্ঠীর তরুণী পাচারের অভিযোগ বেড়েছে। এসব ঘটনার পেছনের কুশীলবদের শনাক্তের দাবি ভুক্তভোগী পরিবারের। সুমন তানভীর, RTV, ঢাকা। রাজধানীর মোহাম্মদপুরে অবৈধভাবে দখল করে নির্মিত আলোচিত সাদিক এগ্রোর স্থাপনা উচ্ছেদ করবে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন।
কিছুক্ষণের মধ্যেই উচ্ছেদ অভিযান শুরুর কথা রয়েছে। নগর ভবনের এক চিঠিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। চিঠিতে বলা হয়, ঢাকা উত্তর সিটির আওতাধীন অঞ্চল 5-এর অন্তর্ভুক্ত মোহাম্মদপুরের বেড়িবাঁধ সংলগ্ন আশপাশের অবৈধ স্থাপনা সহ খাল ও সড়কের জায়গার উপর সাদিক এগ্রো লিমিটেডের নির্মিত অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে। এজন্য 3 প্লাটুন পুলিশ ফোর্স ও 1 প্লাটুন নারী পুলিশ ফোর্স চাওয়া হয়। অভিযোগ রয়েছে, সাদিক এগ্রো রামচন্দ্রপুর খালের জায়গা ভরাট করে খামার করেছে, রাস্তার জায়গায় বেড়া দিয়ে গরুর অবৈধ হাট বসিয়েছিল। দর্শক, রাজধানীর সাদিক এগ্রোতে রয়েছেন সহকর্মী সাকিবুর রহমান, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। সাকিব, জানাবেন যে খামারে দখলে থাকা অবৈধ জায়গা উদ্ধারে অভিযান শুরু হয়েছে কিনা এবং প্রশাসন কি বলছেন এ বিষয়ে? হাবিবা, আসলে অনেকটা ঢাকঢোল পিটিয়ে কিন্তু এখানে অভিযান পরিচালনা করা হবে। ঢাকা উত্তর সিটি কর্পোরেশন গতকালকে যখন একটি তারা চিঠি ইস্যু করে পুলিশের কাছ থেকে, যখন তারা ফোর্স চায়, তখনই কিন্তু এই বিষয়টি জানাজানি হয়ে যায় এবং আমরা দেখছি যে এইখানকার যে খালের অংশ, যে জায়গাটুকু দখলে ছিল সেই জায়গাটি অনেকটাই ফাঁকা করে নেওয়ার একটি চেষ্টা চলছে। পাশাপাশি যে জায়গাগুলোতে সাদিক এগ্রো গরু ছিল সেই জায়গাও কিন্তু আমরা দেখেছি একটি শেড তারা মোটামুটিভাবে পুরোটাই ফাঁকা করে ফেলেছেন এবং এখন যে রিক্সার গ্যারেজ রয়েছে সেই রিক্সার গ্যারেজের যে সকল রিক্সাগুলো রয়েছে সেগুলো ফাঁকা করার চেষ্টা করছে। আমরা একটু ক্যামেরায় দেখানোর চেষ্টা করছি যে এই যে জায়গাটি দেখছেন এটি কিন্তু খালের অংশ এবং তার ঠিক ডান পাশের অংশ যেটি, সেটি সাদিক এগ্রোর যে অফিস রুম, সেই অফিস রুম করা হয়েছে এবং এইখান থেকে কিন্তু মূলত পানির যে প্রবাহটা সেটি বাধাগ্রস্ত হয়েছে এবং ঠিক আমরা আরেকটু ক্যামেরায় দেখানোর চেষ্টা করব যে পানির যে প্রবাহগুলো এই রাস্তা দিয়ে কিন্তু পানির প্রবাহ আসার কথা ছিল, কিন্তু যেহেতু এই পুরো রাস্তা জুড়েই সাদিক এগ্রোর বিভিন্ন শেড বানানো হয়েছে, অফিস বানানো হয়েছে, সেই জায়গার ফলে কিন্তু খালের যে স্বাভাবিক প্রবাহ সেটি বন্ধ হয়ে গিয়েছে, খালটি দখলে চলে গিয়েছে। এছাড়াও আমরা দেখেছি যে এইখানে কিন্তু এর আগেও একবার অভিযান পরিচালনা করেছিল, তার পরেও কিন্তু ফলপ্রসূ কোনো উদ্যোগ আমরা নিতে দেখিনি এবং বলা হচ্ছে যে এই অভিযানগুলো পরিচালনা করার পরেও কিভাবে তারা কোন শক্তির বলয়ে আসলে এতদিন দখলে ছিল সেটি সবার প্রশ্ন। আরেকটি বিষয়, যে রাস্তাটি এখন দেখতে পাচ্ছেন ক্যামেরায় এবং বাঁশের যে বেড়াগুলো দেখা যাচ্ছে, এই জায়গাটিতেই কিন্তু মূলত পুরো ঈদের সময়টুকুই কিন্তু এখানে ছাউনি দিয়ে ঢাকানো ছিল এবং পুরো জায়গাটি তিনি দখলে রেখেছিলেন এবং এখানে তার যে গরুগুলো রয়েছে সেগুলোকে এখানে বেঁধে রাখতেন, এখানে বিক্রি করেছেন, অনেকটাই বলা যায় হাটের মতো করে তিনি এখানে বিক্রি করেছেন। পরবর্তীতে যখন এই ঘটনাগুলো আলোচনায় আসে তারপর থেকে কিন্তু ধীরে ধীরে এইখানকার যে সামিয়ানাগুলো রয়েছিল, পুরো রাস্তা জুড়ে সামিয়ানা ছিল, লাইটিং করা ছিল, সেগুলো কিন্তু ধীরে ধীরে তিনি খুলতে শুরু করেন এবং এই যে বাঁশের যে অংশটি আপনারা দেখতে পাচ্ছেন, এই বাঁশের শেডটিতেও কিন্তু গরু এবং মহিষ রাখা ছিল। আমরা দেখছি যে এই শেডটি পুরোটাই ফাঁকা করে ফেলেছেন এবং পাশে আরও 2টি শেড রয়েছে। তাদের যে কার্যক্রম দেখা যাচ্ছে তাতে বোঝা যাচ্ছে যে এইখান থেকেও তারা তাদের যে পশুগুলো রয়েছে সেগুলি তারা অভিযানের আগেই সরানোর চেষ্টা করবেন, বা যেহেতু গণমাধ্যম কর্মীরা এখানে চলে এসেছেন সেক্ষেত্রে হয়তো বা এই পশুগুলো তারা নাও সরাতে পারেন। তবে আমরা কর্তৃপক্ষ অর্থাৎ উত্তর সিটি কর্পোরেশনের যারা অভিযান পরিচালনা করবে তাদেরকে এখনও দেখিনি, তবে এখানে আমরা দেখেছি যে পুলিশের ফোর্স ইতিমধ্যে এসেছে এবং সাদেক এগ্রোর যারা, তাদেরকেও কিন্তু আমরা দেখিনি, যে একজন শুধুমাত্র ঘোরাঘুরি করছেন এবং যারা বিশেষ করে গরুর রাখাল রয়েছে তারা স্বাভাবিকভাবে প্রতিদিনের যে কার্যক্রম গরুকে খাবার দেওয়া সেই কাজগুলো তারা করছেন। তবে ঊর্ধ্বতন কেউ এখন পর্যন্ত কিন্তু আসেনি। অভিযান শুরু হলে আমরা দর্শকদের কি আপনার মাধ্যমে জানাতে পারবো কি ধরনের অভিযান পরিচালনা করো, কতটুকু জায়গা উদ্ধার করা হলো। তো এই ছিল আমার কাছে সাদেক এগ্রোর অভিযানের সর্বশেষ। হাবিবা, ধন্যবাদ আপনাকে। কাঁচা মরিচের পর এবার ডিমের দামে লেগেছে আগুন। বাজার ভেদে এক ডিম বিক্রি হচ্ছে 15 টাকা পর্যন্ত। রাজধানীর কারণ বাজার সহ বিভিন্ন বাজারে এমন উচ্চ মূল্য দেখা যায়। বেশ কিছুদিন ধরে ডিমের বাজার ঊর্ধ্বমুখী। বাজার তদারকি ও দায়দের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ায় এমন পরিস্থিতি তৈরি হয়েছে। দাম কমানোর দাবি জানিয়েছেন ক্রেতারা। অন্যদিকে সবজির দাম কিছুটা হাতের নাগালে থাকলেও পেঁয়াজ আলুর দাম স্বাভাবিকের তুলনায় বেশি। দর্শক, ডিম সহ নিত্যপণ্যের পরিস্থিতি জানাতে রাজধানীর কারণ বাজার থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী AR বাদল। জানাবেন যে গত রাতে ডিমের বাজারে অভিযান চালিয়েছে ভোক্তা অধিদপ্তর, তো বাজারে এর কোনো প্রভাব পড়েছে কিনা, বাড়তি দাম নিয়ে ব্যবসায়ীরা কি বলছেন? হাবিবা,
বাজারে কিছুটা প্রভাব পড়েছে আমরা দেখতে পাচ্ছি। কালকে রাজধানীর বিভিন্ন জায়গায় যেমন বাড্ডা, হাতিরপুল, ধানমন্ডি সহ বিভিন্ন জায়গায় যে বাজারগুলোতে ডিম বিক্রি হয়েছে সেগুলোর সর্বোচ্চ মূল্য ছিল প্রায় 14 থেকে 15 টাকা পর্যন্ত। কিন্তু আজকে আমরা কাউরান বাজারে দেখতে পাচ্ছি যে এখানে দোকান ভেদে বিক্রি হচ্ছে 50 থেকে 45 টাকা, কোথাও কোথাও 55 টাকা পর্যন্ত। এখানে ব্যবসায়ীরা একরকম ইচ্ছে মতো তাদের দাম নিচ্ছে। যেহেতু ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পক্ষ থেকে অভিযান চালানো হয়েছে, এই কারণে ব্যবসায়ীরা কিছুটা সতর্ক, যে কারণে কালকের তুলনায় আজকে ডিমের দাম কিছুটা কম আমরা জানতে পারছি। একজন ব্যবসায়ীর সাথে একটু কথা বলতে চাই। ডিমের দাম আসলে এই সময়ে বাড়তি কেন? ডিম কিছুদিন আগে কম ছিল মার্কেটে, এই জন্য দাম বাড়ছে। এখন একটু দাম মার্কেটে ডিম আছে, এখন ডিম দাম একটু কম। এই যে এখন যে দামে বিক্রি হচ্ছে এটি কি আরো কমবে নাকি কোন পর্যায়ে যেতে পারে? এটা আমরা কইতে পারি না, আমরা কিনে আর উপরে বিক্রি করি আমরা। ধন্যবাদ আপনাকে। শুনছিলেন একজন খুচরা বিক্রেতা ডিমের দাম নিয়ে বলছিলেন। আসলে আমরা যেটি অভিযোগ পেয়েছি যে এখানে যারা ডিম ব্যবসায়ী রয়েছেন, বিশেষ করে যারা পাইকারি, তারা যারা বাজারে ডিম সরবরাহ করে, তারা সিন্ডিকেটের মাধ্যমে আসলে এই ডিমের মূল্য বাড়িয়ে দেয়। এই কারণে হঠাৎই ডিমের দাম বেড়ে যায়, একদিন দুই দিনের মধ্যে ডিমের দাম বেড়ে যায়। কিন্তু বাজারে যখন কঠোর মনিটরিং হয় বা যখন অভিযান চলে তখন কিছুটা ডিমের দাম কমে যায়। বিশেষ করে বলা চলে যে যারা অসাধু ব্যবসায়ী রয়েছেন তারা একবারে উৎ পেতে থাকে যে কখন আসলে ডিমের দাম বাড়ানো যায়। যখন অন্য পণ্যগুলোর দাম কিছুটা স্বস্তির দিকে, তখন এই ডিম, মুরগি সহ বিভিন্ন পণ্যের দাম হঠাৎ করে ঊর্ধ্বমুখী হয়ে যায়। তো ব্যবসায়ীরা বলছেন, যারা খুচরা ব্যবসায়ী তারা বলছেন তাদেরকে প্রতিদিনই বেশি দামে কিনতে হয়, বা যে দামে কিনেন সে তার উপর ভিত্তি করেই তাদেরকে বিক্রি করতে হয়। আর যারা পাইকারি বিক্রেতা তাদের আসলে কোনো বক্তব্য পাওয়া যায় না। এটার পেছনে যারা রয়েছে তারা সবসময় ধরাছোঁয়ার বাইরে থাকে। বিশেষ করে বড় বড় কোম্পানিগুলোর নাম সবসময় চলে আসে এই কারসাজির পেছনে। আজকে বাজারে আলুর দাম 60 টাকা করে এবং পেঁয়াজ বিক্রি হচ্ছে 100 টাকা কেজি পর্যন্ত, এবং কাঁচা মরিচ 120 টাকায় এসে ঠেকেছে। তো বাজার পরিস্থিতি আসলে এইরকমই যাচ্ছে। যদি কঠোর মনিটরিং হয় তাহলে হয়তো কিছুটা দাম কমতে পারে। তো হাবিবা, এই ছিল আমার কাছে রাজধানীর কাউরান বাজার থেকে ডিম সহ বাজার পরিস্থিতির সর্বশেষ খবর। ধন্যবাদ আপনাকে। ফরিদপুর সদর, চর ভদ্রাসন, সদরপুর এই 3 উপজেলায় পদ্মার চর সহ বিভিন্ন এলাকায় বেড়েছে বিষাক্ত রাসেলস ভাইপার সাপের উপদ্রব। সাপের কামড়ে এ পর্যন্ত মৃত্যু হয়েছে নারী সহ অন্তত 6 জনের। আর আতঙ্কে শ্রমিক না পাওয়ায় ফসল ঘরে তুলতে পারছে না কৃষক। আতঙ্ক দেখা দিয়েছে মাদারীপুরেও। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবিতে সৈয়দা সামিয়া তামান্নার রিপোর্ট। সারা দেশে এখন এক আতঙ্কের নাম রাসেলস ভাইপার। এ সাপের আতঙ্কে ঘরবন্দি হয়ে পড়েছে ফরিদপুর সদর, চরভদ্রাসন ও সদরপুরের মানুষ। গত 1 সপ্তাহে সাপের কামড়ে মৃত্যু হয় এক কৃষকের। এলাকায় সাপের উপদ্রব বাড়ায় আতঙ্কে মাঠ থেকে ফসল তুলতে রাজি হচ্ছে না শ্রমিকরা। তাই পরিবারের সদস্যদের নিয়ে ফসল তুলতে বাধ্য হচ্ছে কৃষকরা। এমন পরিস্থিতিতে উদ্বিগ্ন জনপ্রতিনিধি সহ স্থানীয়রা। আমরা চরবাসী যারা আছি খুব আতঙ্কে আছি, জমি জমার কোনো ফসল কাটতে পারি না। কালকেও একটা সাপ মারছে এই চরের করতে বাদাম উঠাইতে যাইয়ে। সাপ তো অনেক হয়ে গেছে, সরকার কোনো উদ্যোগ না নেয় তাহলে তো আমরা চরের মানুষ, এই এলাকার মানুষ রাইসা খুব কঠিন অবস্থা। আমরা চাইতেছি কি মোটা কাপড়ের বা প্যান্ট এবং গামবুট পরে যদি থাকতে পারে, এর জন্য যদি আমাদের কৃষকদের কিছু দিতে হয় আমরা দিব ইনশাল্লাহ। তবে মাত্রাতিরিক্ত প্রচারের কারণে এমন আতঙ্ক দেখা দিয়েছে বলে মনে করছে জেলা প্রশাসন। সামাজিক যোগাযোগ মাধ্যমে অতি প্রচারের ফলে মানুষ সকল ধরনের সাপ এবং পিটিয়ে মেরে ফেলছে, যেগুলো পরিবেশ বান্ধব, যেগুলো মানুষের জন্য ক্ষতিকর না, সেই সকল সাপও পিটিয়ে মেরে ফেলছে। আমরা সবাইকে অনুরোধ করি যে অতিরিক্ত আতঙ্কিত না হয়, সচেতন থাকুন, এবং সচেতন থাকলে এই সাপের আতঙ্ক থেকে দূর করা সম্ভব। এদিকে আতঙ্ক দেখা দিয়েছে মাদারীপুরেও। বিষধর এই সাপ জেলায় ছড়িয়ে পড়েছে বলে গুঞ্জন চলছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। আমার জীবনে আমি এই প্রথম দেখলাম এই সাপ আমি জীবনে দেখি নাই। পানি বাড়ছে, এই যাওয়া আসা করে এক জায়গাতে পানি, ওই জায়গা দিয়ে যাইতেছে। তবে সাপে কাটলে আতঙ্কিত না হয়ে দ্রুত হাসপাতালে যাওয়ার পরামর্শ দেন জেলা সিভিল সার্জন। যে কোনো সাপে কাটা রোগী আপনারা ওঝার কাছে যাবেন না, এটা আমাদের একেবারে চিকিৎসা বিজ্ঞানের স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে রিকোয়েস্ট যে আপনারা সরাসরি আমাদের কাছে আসুন। যত দ্রুত আসবেন আমরা আমাদের সাধ্যমতো, আমাদের চিকিৎসা বিজ্ঞানের প্রসিডিউর মতো আমরা সেই সেবা দেওয়ার জন্য প্রস্তুত রয়েছি। সৈয়দা সামিয়া তামান্না, RTV।
দর্শক, রাসেলস ভাইপারের উপদ্রবের বিষয়ে জানাতে মাদারীপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী খলিল মিয়া। খলিল, জানাবেন যে চরাঞ্চলে রাসেলস ভাইপারের উপদ্রব নিয়ে স্থানীয়রা কি বলছে এবং এর থেকে রক্ষায় প্রশাসন কি ধরনের পরামর্শ দিচ্ছে? জি হাবিবা, আপনি যেমনটি বলছিলেন, আপনি জেনে থাকবেন যে পদ্মা এবং আড়িয়াল খাঁ নদী বেষ্টিত মাদারীপুর জেলা। এই জেলায় পদ্মা এবং আড়িয়াল খাঁ নদীতে বর্ষা মৌসুমে যখনই পানি বাড়া শুরু করছে, বিশেষ করে এবছর ফরিদপুরে সারা দেশের মতো কিন্তু মাদারীপুরেও রাসেলস ভাইপারের উপস্থিতি লক্ষণীয়। আমি যদি বলে রাখি যে গতকালকেও মাদারীপুরের শিবচরের সন্ন্যাসীরচর ইউনিয়নের একটি বাদাম ক্ষেত থেকে একটি রাসেল ভাইপার পিটিয়ে মারার সময় 34টি বাচ্চা কিন্তু তার সেই সাপটির পেট থেকে বের হয়েছে এবং এলাকায় কিন্তু বেশ আতঙ্ক ছড়িয়ে পড়ছে। এছাড়াও আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি এটি আড়িয়াল খাঁ নদ, এই নদের ওপারেই কিন্তু রয়েছে ঐতিহ্যবাহী উত্তরাইল হাট। এই গ্রামেও কিন্তু গত সপ্তাহে 2টি সাপ পিটিয়ে মেরেছে এবং এর পার্শ্ববর্তীতে ফরিদপুরেও চরভদ্রাসীনও সাপ পিটিয়ে মেরেছে এবং সেটি কিন্তু আমরা সোশ্যাল মিডিয়া সহ বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ হয়েছে। এবং আমি কথা বলছিলাম মাদারীপুরের সিভিল সার্জনের সাথে দায়িত্বে থাকা ডাক্তার একরামুল হোসেনের সাথে। তিনি কিন্তু জানিয়েছেন যে মাদারীপুরের সবকটি উপজেলা এবং জেলা সদরেও কিন্তু সাপের অ্যান্টিভেনম রয়েছে। কোনো প্রকার আতঙ্কিত না হয়ে তারা যেন সরাসরি নিকটতম হাসপাতালে বা স্বাস্থ্যসেবা কেন্দ্রে চলে আসে, যাতে করে তারা দ্রুততম এই চিকিৎসা সেবা গ্রহণ করতে পারে। এবং আরেকটু যদি আপনাকে বলে রাখি যে এখন পর্যন্ত শুধু মাদারীপুরে নয় এবং মাদারীপুর পাশে ফরিদপুরেও কিন্তু বিশেষ করে চর বদ্রাসন এবং আড়িয়াল খাঁ এবং পদ্মা নদী বেষ্টিত যে সমস্ত অঞ্চল রয়েছে কৃষি ভূখণ্ড, সেখানে কিন্তু রাসেল ভাইপারের উপদ্রব অনেকটাই বেড়ে গেছে। আমরা জানি যে শিবচরের একটি অঞ্চল রয়েছে চর জানাজাত, যেটা শিবচরের মাদারীপুরের মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন এবং পদ্মা এবং আড়িয়াল খাঁর একদম পার্শ্ববর্তীতে। তো সেই জায়গাটাতে কিন্তু আমরা দেখছি যে পানি যখন বেড়ে যায় তখনই কিন্তু এই সাপের উপদ্রবটা উঁচু স্থানের দিকে ধেয়ে আসতে থাকে। তো এক কথায় বলা চলে যে শহরে এর উপদ্রব বা আতঙ্ক কম ছড়ালেও গ্রামগঞ্জে এই রাসেলস ভাইপারের উপদ্রবটা কিন্তু এবং আতঙ্কটাও কিন্তু বেশ ছড়িয়ে গেছে। তো এই ধন্যবাদ আপনাকে। এদিকে টি-20 বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে আজ ভারতের মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ড। গায়ানার প্রভিসেন্ট স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত 8:30টায় শুরু হবে ম্যাচটি। 2010 সালে টি-20 বিশ্বকাপের তৃতীয় আসরে প্রথমবারের মতন ফাইনাল খেলার সুযোগ পেয়ে শিরোপা ঘরে তুলেছিল ইংল্যান্ড। এরপর 2016 সালের ফাইনালে খেললেও ওয়েস্ট ইন্ডিজের কাছে হারে ইংলিশরা। 2022 সালে টি-20 বিশ্বকাপের দ্বিতীয় শিরোপা ঘরে তোলে থ্রি লায়ন্সরা। এবার চতুর্থবারের মতন ফাইনালে খেলার লক্ষ্য নিয়ে হাই ভোল্টেজ সেমিফাইনালে ভারতকে হারাতে চায় জস বাটলার বাহিনী। এদিকে 10 বছর পর আবারও বিশ্বকাপের ফাইনালে খেলার সুযোগ ভারতের সামনে। এই সুযোগকে হাতছাড়া করতে চায় না রোহিত শর্মার দল। সেমিফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে 2014 সালের পর আবারও ফাইনাল খেলতে মরিয়া টিম ইন্ডিয়া। জানাবো আন্তর্জাতিক সংবাদ। বলিভিয়ার রাজধানী লাপাজে দেশটির প্রেসিডেন্টের বাসভবন সহ গুরুত্বপূর্ণ সরকারি ভবনগুলো ঘিরে অভিযান চালিয়েছে সেনাবাহিনী। এই অভিযানের পরপরই সেনাপ্রধান ওয়ান হোসে সুনিয়াকে তার পদ থেকে বরখাস্ত করেন প্রেসিডেন্ট আর্চি। রয়টার্সের প্রতিবেদনে তথ্য জানানো হয়, নতুন সেনাপ্রধান হিসেবে নিয়োগ দেওয়া হয় হোসে উইলসন সানচেজকে। তিনি সেনা সদস্যদের তাদের ব্যারাকে ফিরে যাওয়ার নির্দেশ দেন। এর কিছুক্ষণ পরেই প্লাজা মুরিলো চত্বর থেকে সেনা সদস্য ও ট্যাঙ্কগুলোকে সরিয়ে নিতে দেখা যায়। সকালের সংবাদ এ পর্যন্তই। সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 2414 নাম্বার ডায়াল করুন। মধ্যাহ্নের সংবাদ দুপুর 12টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।